সরকার হওয়ার পরেই আওয়ামী লীগের শক্তি দ্বিগুণভাবে ফেরত এসেছে। কঠিন বিপদে এনসিপি এবং সমন্বয়করা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যারাই বাংলাদেশের রাজনীতিতে লুটপাট, দুর্নীতি, অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, ধান্দাবাজি এগুলা করবে, এক টার্মের বেশি, এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হতে পারে পাকিস্তানের। আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 কলা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? দর্শক, এবার নতুন সরকার আসতে না আসতেই দাবি উঠতে শুরু করেছে। গত জুলাই 24 জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে, অভিযোগ রয়েছে 3000-এরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে। 1.5 বছর পর অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশ। হয়ে গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ। দর্শক আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ থেকে বুঝে গেছেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, শুধু এটাই বলবো, বিএনপি সরকার গঠনের পরে আওয়ামী লীগের শক্তি দ্বিগুণ ভাবে ফেরত এসেছে। জায়গায় জায়গায় আওয়ামী লীগ মাঠে নামা শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালাতে পারতেছেন না। অপরদিকে এনসিপি এবং সমন্বয়করা, বিশেষ করে তারা কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, আজকের ভিডিওগুলো দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন কি হতে চলেছে আমাদের দেশে নির্বাচন পরবর্তী সময়ে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই, তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত 18 মাস ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ যেই অফিসগুলো, তাদের কার্যালয়গুলো খুলতে পারেনি, তো সেই অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলায় স্লোগান দিয়েছে। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন। আর গেল 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি আছেন গোলাম রব্বানী, তিনি বলছেন, দীর্ঘ 18 মাস আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যায়। তারপর আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে তারা এই কাজ করে। আচ্ছা, অপরদিকে খুলনায় আপনার আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি, আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি। বলা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। বিকেলে তারা লোহার রড সংলগ্ন কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে 2 তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে? বিএনপি সারা বাংলাদেশে যেই সিটগুলো পেয়েছে, এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে। কোথায় ছিল এটা বলি, স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে। আপনি যদি দেখেন, বিএনপির যে নির্বাচনী ন্যারেটিভ ছিল 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির একটা ন্যারেটিভ তারা তাদের ভোট মার্চে পরিচালনা করেছে। আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপিকে ভোট দিয়েছে। জামাতকে যে দেন একবার তাও না, হয়তো জামাতকে 5% দিলে বিএনপি দিচ্ছে 95%, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে। এটার মেইন কারণ হচ্ছে, অনেকেই মনে করছেন যে 71 ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপি আওয়ামী লীগের বিপরীতে তারা শক্ত অবস্থান নিয়েছে। এবং 1971 সালের ইস্যুতে জামাত ইসলাম যেটা ভাবছিল যে 2024-এ এসে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, 71 ইস্যুটা আর আলোচনা করা হবে না, নানান জায়গায় কিন্তু এই ন্যারেটিভ বা পারসেপশনটা তৈরি করা হয়েছিল। তো সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে এই মুহূর্তে বিএনপি। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু অনেক জায়গায় বলছেন যে দেখো, আমরা যদি ক্ষমতায় যাই, তোমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা থাকে, কোনো হয়রানিমূলক মামলা হয়, এটা দায়ভার আমরা নিব, দায়িত্ব নিব। একটা পজিটিভ ভাইব তৈরি করা হয়েছে। তো এই ভাইবের কারণে বিএনপি যে সিটগুলো পাইছে, তো সেখানে আওয়ামী লীগের একটা বড় রকমের সাপোর্টিং ছিল। তো সেই কারণে কিছু কিছু এলাকাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যারা আছেন এখন, এমপি তো বিএনপির বা জামাতের সবার শুনে যে বিএনপির তা না, তো সেইখানে একটা লোকাল সেটেলমেন্ট ছিল, এই কারণে কার্যালয়গুলো খুলছে। তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ কি, আবেগের বসে বা জোশে আইসা দেখা যাচ্ছে না আমরা অফিস খুলে ফেলছি, আবার আগের মতন হয়ে যাবো, ভাই নো। এই 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা জিনিস এস্টাবলিশড হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, গুন্ডামি, মানুষের উপর জুলুম, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারকে পতনের মাধ্যমে একটা মেসেজ এই জাতি ক্রিয়েট করে দিয়েছে যে যারাই বাংলাদেশের রাজনীতিতে
লুটপাট, দুর্নীতি, অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, ধান্দাবাজি এগুলা করবে এক টার্মের বেশি। এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হতে পারে পাকিস্তানের মতো। পাকিস্তানে কোনো ক্ষমতাসীন সরকার টানা 5 বছর ক্ষমতায় থাকতে পারে না। আন্দোলন হয়, হেনা ভোট হয়, সরকার পড়ে যায়। তো এবার দেখা যাক কি হয়। আমরা চাই বাংলাদেশে যারাই রাজনীতি করেন, আপনি রাজনীতির সৌন্দর্যটা আপনার মাধ্যমে প্রকাশ করবেন। খারাপ কাজ করবেন, ক্ষমতা আছে অপব্যবহার করবেন, আওয়ামী লীগের দিকে তাকান। আবার আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের দিকে তাকান। এত কিছুর পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে বাংলাদেশে সম্মানের সহিত আছে। কেন? যখন ক্ষমতা ছিল তারা ক্ষমতাকে ব্যবহার করে পুঁজি করে খারাপ কোনো কাজ করে নাই। যারা করছে দলের উপর আছে। আর মিথ্যা মামলা অনেকে হয়তো স্বীকার হয়েছে, এটা চলে যাবে। আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 কলা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? বিএনপির বিজয় কি আওয়ামী লীগেরও বিজয়? তার কিছু নমুনা কিন্তু আমরা দেখলাম। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং খুলতে যে আবার কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়েছে, প্রতিবাদের মুখে পড়েছে। এর কারণটা কি? কারণটা হলো যে নির্বাচনের সময় বিএনপি, জামাত, এনসিপি সবাই আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে যে বলেছে যে আমরা তোমাদেরকে রক্ষা করব, পুনর্বাসিত করব। এখন নির্বাচন শেষ, এখন তারা মহা উৎসাহের সঙ্গে এই কাজটি করছে। তবে এটি সফল হবে কি হবে না তার উপর নির্ভর করছে, মূলত নির্ভর করছে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা, অথবা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতাসীনদের রাজনৈতিক সমঝোতা। আমরা বিক্রম মিশ্রীকে দেখলাম যে জামাতের আমিরের সাথে বৈঠক করতে সংসদ ভবনে, কালকে শপথের পর বৈঠক করেছেন। জামাতের আমির বাংলাদেশে আসা অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন, কিন্তু বিক্রম মিশ্রীর সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। আবার সরকারের আমন্ত্রণেই এসছে, সুতরাং বিএনপি সরকারের নানা পর্যায়ে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। এখন পুনর্বাসনের ব্যাপারে কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? এমনটা কিন্তু প্রচলিত আছে। এখন সেই ক্ষেত্রেই কি ডক্টর খলিলুর রহমান একটা প্রাইজ পেলেন কিনা, নতুবা তার এই পদে আসাটা, পররাষ্ট্রমন্ত্রী হয়ে আসাটা কিন্তু যথেষ্ট বিতর্কের একটা ক্ষেত্র তৈরি করেছে। কিভাবে করেছে? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা। এখন সেই নিরপেক্ষ সরকারে যারা আছে তারা নিরপেক্ষ থাকবেন, তারা কোনো দলের হবেন না। কিন্তু তিনি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়ে অনেকটা প্রমাণ করলেন সবার সামনে যে না, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ছিল না। অথবা এমন হতে পারে ওই সময় তিনি খুব পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ ছিলেন। এখন যেহেতু সিলেকশনের ক্ষেত্রে বিএনপি মনে করছেন যে না, এই মানুষটা যথেষ্ট অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সেটাও হতে পারে। কোনটা ঠিক সেটা তো আর এখনই মীমাংসা করা যাচ্ছে না। কিন্তু অজিত দোভালের সাথে ভারতের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের একটা বৈঠক হয়েছিল, মনে আছে? একটা কনফারেন্সে গিয়েছিলেন একদিন আগে, যে অজিত দোভালের সাথে এবং ভারতের অন্যান্য এই যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সহ অন্যদের সাথে তিনি কথা বলেছেন। সেখানে কোনো সমঝোতা হয়েছে কিনা শেখ হাসিনার ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে? ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থানের কারণে ঢাকা দিল্লির সম্পর্ক ভালো হবে না, এই বক্তব্যে তারা বিশ্বাস করে না। তার মানে হাসিনা যদি দিল্লিতে থাকে তারপরেও কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় ভালো হয়নি কেন? তখন শেখ হাসিনা বারে বারে কথা বলেছে এবং ইউনূস সরকারকে সরাসরি আঘাত করেছে। শেখ হাসিনা কিন্তু একবারও বিএনপিকে সমালোচনা করেনি, জামাতকেও সমালোচনা করেনি। ফলে এইটা হয়তো বিএনপির জন্য স্বস্তি। এবং এখনো যদি শেখ হাসিনা যদি সেই অবস্থানটা বজায় রাখে, তাহলে ভারত বাংলাদেশের সাথে নেগোসিয়েশন করে যেই তীব্র প্রতিবাদ বা একটা ক্ষোভের জায়গাটা একটু নরম করতে পারে। এখন নেগোসিয়েশনটা কিভাবে হবে? অ্যাজ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে নাকি পরিবর্তিত আওয়ামী লীগের সঙ্গে? এটা কিন্তু একটা বিষয়। বিএনপি কোনোভাবেই বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে আপোষ করতে চাইবে না। আপোষ করলে এটা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, এই অভিযোগটা তোলা হবে বিরোধী মহলের পক্ষ থেকে, এবং তারা বাজার গরম করতে চাইবে, রাজনীতি উত্তপ্ত করার চেষ্টা করবে। সেই সুযোগটা বিএনপি দেবে না, এবং বিএনপি নিজের থেকেও বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আসলে তাদের সাথে নেগোসিয়েশন সম্ভব না। কিন্তু পরিবর্তিত আওয়ামী লীগ যদি আসে, তারা যদি এই কথা বলে যে জুলাই ওই সময়কার আমাদের ভূমিকাটা ঠিক ছিল না, সঠিক ছিল না, সেই জন্য আমরা সরি, তাহলে কি যেই জমাট বরফ সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে বর্তমান ক্ষমতাসীনদের সাথে যে জমাট বরফ, সেটা কি গলতে শুরু করবে না? আমার ধারণা সেটা গলতে শুরু করবে। হয়তো সেই ধরনের কোনো নেগোসিয়েশন ভারত এবং আমেরিকার জয়েন্টলি একটা হয়েছে যে না, আস্তে আস্তে স্থিতিশীলতা রাখতে হবে। কারণ গণতান্ত্রিক দল হিসেবে যদি প্রত্যাবর্তন না করে, তাহলে বিএনপি একার পক্ষে জামাতের মতন ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোকে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। ফলে এখানে বড় বড় গণতান্ত্রিক শক্তির উপস্থিতিটা জরুরি বলে ভারত এবং আমেরিকা জয়েন্টলি মনে করতে পারে। আমেরিকা একটা ধাঁধার মধ্যে ফেলেছে। আমেরিকা প্রচার করেছে যে তারা জামাতকে চায়, আসলে ভেতরে ভেতরে তারা খলিলুর রহমানকে দিয়ে নেগোসিয়েশনটা করিয়েছে, এবং তারা আসলে বিএনপিকেই চায়। কারণ বিএনপির দর্শনের সাথে আমেরিকার দর্শনের মিল আছে। জামাত যেহেতু একটা ধর্মীয় রাজনৈতিক দল, তার সাথে অনেক বিষয় তাদের দ্বিমত আছে। বিশেষ করে ভারতের তীব্র আপত্তি আছে। ভারতের যত আপত্তি জামাতকে নিয়ে, বিএনপিকে নিয়ে সেই আপত্তিটা তুলনামূলকভাবে কম। যদিও 21শে আগস্ট সেই ঘটনা, তারপর 7 ট্রাক অস্ত্র, এগুলো নিয়ে একটা রিজার্ভেশন আছে। এবং সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে কিন্তু ক্যাবিনেটে রাখা হয়নি।
ভারতের দাবি ছিল যে এই সমস্ত ঘটনার পেছনে লুৎফুজ্জামান বাবরের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে বা প্রত্যক্ষ সমর্থন আছে, পরোক্ষ সমর্থন আছে, যাই হোক না কেন লুৎফুজ্জামান বাবরের ব্যাপারে তাদের একটা সেন্সিটিভিটি আছে। সুতরাং এই কারণে হয়তো লুৎফুজ্জামান বাবর মন্ত্রিসভাতেই ঠাঁই পায়নি। ফলে অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়ে আছে যেখানে আওয়ামী লীগ প্রশ্নে ভারতের সাথে সরকারের একটা নেগোসিয়েশন হতে পারে। এবং ভারতের ব্যাপারে সরকারের যারা যারা কথা বলেছে এই পর্যন্ত সবারই কিন্তু বক্তব্য খুবই ইতিবাচক। কোনোভাবেই এমন কোনো কথা নেই যে কথাই ভারত বিরোধী একটা মনোভাবটা চাঙা দিয়ে ওঠে। ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটা ভালো হবে তার উপর নির্ভর করছে যে আওয়ামী লীগ কত দ্রুত বাংলাদেশে পুনর্বাসিত হবে। দর্শক, এবার নতুন সরকার আসতে না আসতেই দাবি উঠতে শুরু করেছে। গত জুলাই মানে 24 জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে, অভিযোগ রয়েছে 3000-এরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে। নতুন সরকার সেই পথে কি হাঁটবে? নতুন সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সরকারের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হিসেবে তার যে ভূমিকা ছিল, আইনমন্ত্রী হিসেবে তার ভূমিকায় কি একটা বড় পার্থক্য আমরা দেখব? কোন পথে যাচ্ছে ব্যাপার? পুলিশ হত্যার বিচার যদি করা হয় সত্যি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ইন্ডেমনিটি প্রথমে বাতিল করতে হবে। ইন্ডেমনিটি কি থাকা উচিত? কোনো কিছুর ইন্ডেমনিটি কি থাকা উচিত কোনো বৈধ, সভ্য, গণতান্ত্রিক, মানবিক সমাজে? সেই প্রশ্নগুলো উঠছে। কারা কারা পুলিশ হত্যার বিচার চাইছেন এবং পুলিশ হত্যার ব্যাপারে স্বীকৃত যারা হত্যাকারী, যারা বীর বিক্রমে থানায় বসে থেকে স্বীকার করেছে যে আমি অমুককে, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, অমুক থানা জ্বালিয়ে দিয়েছি, এবং থানা জ্বালিয়ে পুলিশ পুড়িয়ে মারার ঘটনাগুলো সারা দেশে আমরা দেখেছি। সেই আত্মস্বীকৃত যারা অপরাধী, যারা বলেছিলেন যে এখানে আগুন না দিলে, মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ পুড়িয়ে না মারলে এই আন্দোলন এত দ্রুত সফল হতো না, তাদের কি বিচার হবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ? তাহলে চলুন একটু আলোচনা করে দেখি যে বিচার চাইলেন কারা, সেখানে বিএনপির নির্বাচিত এমপিরাও আছেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই আগস্ট আন্দোলনে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনার এবার বিচার চাওয়া শুরু হয়েছে, এবং সেটাও যেন তেন কোনো ব্যক্তি নন। বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন। তিনি ফেসবুক পোস্টে কি লিখেছেন দেখুন, ফেসবুক পোস্টটা তিনি লিখেছেন, জুলাইয়ে 3 সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীঘ্রই। অর্থাৎ সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করতে চান তিনি, কিন্তু কিভাবে? তাকে তো বিএনপি মন্ত্রীও করেনি। তার মুক্তিযুদ্ধ বিষয়ে তার যে অবস্থান, তার যে বঙ্গবন্ধু প্রেম, সেই বঙ্গবন্ধু প্রেমের কারণেই কি তিনি মন্ত্রিত্ব পেলেন না শেষ পর্যন্ত? কিন্তু এই যে পুলিশ হত্যার বিচার চাইছেন, সেটাকে বিএনপি সরকার কি আমলে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি আমলে নেবেন? আইনমন্ত্রী কি আমলে নেবেন? তিনি যখন এই বিচার চাচ্ছেন, তখন সাবেক এমপি, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, তিনিও বিচার চেয়েছেন। তিনি বলেছেন, এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন, ইউনূসের আমলে বিচার চাইতে সাহস পাইনি, এবার পুলিশ হত্যার বিচার হোক। অর্থাৎ ইউনূসের আমলে তিনি সাহস পাননি, একেবারে অকপটে বলে দিচ্ছেন। অকপটে যখন তিনি বলে দিচ্ছেন, তখন আমরা দেখছি যে স্বীকৃত যে পুলিশ হত্যাকারী একজন হবিগঞ্জের মাহাদি, তিনি দিল্লিতে গিয়েছিলেন। সেই বিষয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। দিল্লিতে ইমিগ্রেশন পুলিশ বেশ কয়েক ঘন্টা তাকে আটকে রেখেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং সে সেখান থেকে লাইভ করে আবার ভারত বিদ্বেষী কথাবার্তা বলার চেষ্টা করেছে। ভারত বিদ্বেষী কথাবার্তাগুলো যখন সে বলার চেষ্টা করেছে, তখন বর্তমান সরকারের উচিত হবে সেই দিকে দৃষ্টি দেওয়া যে ভারত বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করে আবারও কোনো স্বার্থান্বেষী মহল ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে যেন পেরেক ঢোকাতে না পারে। এই মাহাদি আজকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আসেন, তখন ঢাকার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করছে 21 টেলিভিশন। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সাবেক সমন্বয়ক মাহাদিকে শাহজালাল বিমানবন্দরে পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ঢাকায় 4:30টায় বিমানবন্দরে অবতরণ করেন। তবে প্রায় 1 ঘন্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহাদি। বিকাল 5:20 দিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহাদি। পরে ভিডিও বার্তায় নিজের মুক্তির কথা নিজেই বলেন। ফেসবুক লাইভে তিনি বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি, আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলন করে জানাবো। আমি একেবারে বর্তমান সরকারকে অনুরোধই করতে চাই, এই আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী তিনি যেন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন করতে না পারেন, সেই ব্যাপারটা দেখতে হবে। কারণ এরা আবারও ভারত বিদ্বেষী নানা ন্যারেটিভ তৈরি করে আবারও আমাদের এই দুই দেশের সম্পর্ক ঘোলা করার চেষ্টা করবে। সে ভারতে গেছে, ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। তার একটা ভিডিও করে যে ছড়িয়ে দেওয়ার কাজগুলো করেছে ফেসবুক অ্যাক্টিভিস্টরা। সে এটা বলার চেষ্টা করেছে যে আমার বডি টাচ করেছে, এরকম তিনি বলার চেষ্টা করেছেন ফেসবুক লাইভে, যে কি সাহস, তারা আমার বডি পর্যন্ত টাচ করেছে। তার বডি টাচ করা যাবে না, তিনি মেয়ে মানুষ, তার বডি টাচ করলে সেটা একটা যৌন হয়রানি হয়ে যাবে, এরকম ব্যাপার হয়ে গেছে। এরকম ব্যাপার যে নাটক সাজানোর চেষ্টা করছে, এই নাটক যেন নতুন সরকারের আমলে করতে না পারে। যেটা এখানে বলা হচ্ছে যে
গত 1 জানুয়ারি হবিগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করলে সে থানায় গিয়ে বলে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি বানিয়াচং থানায় পুলিশ মানে করেছি, আগুন দিয়েছি, আমার লোককে আপনি গ্রেপ্তার করেন, এত বড় সাহস কোত্থেকে আসে। এরপর দেখেছি ওই মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার গভীর রাতে আদালত বসিয়ে তার জামিনের ব্যবস্থা করেছে পুলিশ গ্রেপ্তার করার পরে। এই জামিনের ব্যবস্থার পরেই মানে প্রশ্ন এসেছে যে পুলিশ তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবে কোথায়। যে দাবি চতুর্দিকে এখন উঠছে পুলিশ হত্যার বিচার, অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে, যেমন মানে ছাত্র জনতা হত্যার বিচার হতে হবে, তেমনি পুলিশ হত্যারও বিচার হতে হবে। কোনো বিচারই কোনো বৈষম্যই করা যাবে না, বৈষম্যমুক্ত সমাজে কোনো বৈষম্য করা যাবে না। এবং সেই ক্ষেত্রে এই ধরনের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী যারা বীর বিক্রমে বলার চেষ্টা করে আমি মেরেছি, না মারলে এত দ্রুত দেশ স্বাধীন হতো না, দেশকে তারা স্বাধীন করে ফেলেছে, একটা সরকার পতনের আন্দোলনকে নতুন স্বাধীনতা 2.0, বাংলাদেশ 2.0, প্রফেসর ইউনূস তো আর এক কাঠি সরেশ, অলরেডি নতুন 4টা জন্মদিন তিনি উপহার দিয়েছেন। সব মিলিয়ে গত 1.5 বছরে যা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নতুন সরকারকে এবং নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো উশৃঙ্খলতা তৈরি করে ভারত তো বটেই, কোনো দেশের। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক, সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে, কি হতে চলেছে আমাদের দেশে নির্বাচন পরবর্তী সময় যে সহিংসতা চালু আছে এবং অপরদিকে আওয়ামী লীগ যেভাবে অফিসগুলো খুলে মাঠে নামা সচল হওয়া শুরু করেছে, সবকিছু মিলিয়ে কি হবে আমাদের দেশে? দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।